অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের। বললেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের, মন্তব্য দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন ফেব্রুয়ারির পর নেওয়া উচিত হবে না, বলছেন বিশিষ্টজনেরা। জুলাই সনদের ব্যাপারে ছাড় নয়, জানিয়ে দিল এনসিপি। সনদ কার্যকরের উপযুক্ত স্থান সংসদ, মনে করে বিএনপি। দলগুলোকে সনদের গ্রহণযোগ্য খসড়া দেয়া হবে কাল। রাজধানীতে 11 দিন অভিযান পরিচালনা করছে ডিএমপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে 2 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। জাল জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড। পুঁজিবাজারে অনিয়মের জন্য সালমান রহমানের 100 কোটি টাকা জরিমানা বিএফএসির। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিয়ে উঠতে পারে উগ্রবাদ ও ফ্যাসিবাদ। কারো ক্ষমতার জন্য জনগণ 1.5 দশক আন্দোলন করেনি বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। 2024 সালের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের 1 বছর স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত নারকীয় জুলাই প্রতিবাদ সভা হয় সাভারের আশুলিয়ায়। এখানেই গণতান্ত্রিক আন্দোলনে থাকা শ্রমজীবী ও সাধারণ মানুষকে হত্যা করে পুলিশের ভ্যানে উঠিয়ে পুড়িয়ে ফেলা হয় লাশ। সেই বিভৎস দৃশ্য মঞ্চায়ন হলে আবেগে আপ্লুত হয়ে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। 5 আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমার বুকের ভিতরটা আগুন শুধু জ্বলতে আছে। আমার 5 মাসের বাচ্চা, ছোট বাচ্চাটা বয়স এখন 5 মাস, সে তার বাবার মিছিলে ছবি দেখে আর বলে বাবা বাবা, সে বাবার আদর থেকে বঞ্চিত। যারা এরকম করছে আমি চাই আমার স্বামী যেভাবে মারছে তারা, আমার স্বামী যেভাবে মারছে তাদের শাস্তি দেওয়া। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, এখন বিভেদের সময় নয়, এখন সময় ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যের। আমাদের আহ্বান থাকবে যে ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসার। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে যে আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের প্রতিনিধি হতে হলে জনসম্পৃক্ত থাকতে হবে, কোনো ষড়যন্ত্রই সফল হবে না বলে জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য 1.5 দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি, কিংবা জুলাইয়ের গণ অভ্যুত্থানেও শহীদ হননি। জনগণ রাষ্ট্র এবং সরকারের নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে, জীবন উৎসর্গ করেছে। সুতরাং সরকারে যখন যারাই থাকুক, কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে। পরাজিত শক্তি যাতে কোনোভাবেই ফিরে আসতে না পারে সেদিকে সতর্ক থাকার কথাও বলেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে, থাকা প্রয়োজন। এর আগে শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয় বিএনপির পক্ষ থেকে। আগামী দিনে আহত ও শহীদ পরিবারের পাশে থাকার কথা আবারও জানান বিএনপি নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।
এক্সিট প্ল্যান বা বিদায়ের পদ্ধতি নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। তাদের কাজগুলো পরবর্তী সরকার কতটা বৈধতা দেবে সেটিও ভাবতে হবে বলেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন হলে পলাতক স্বৈরাচারকে সহায়তা করবে। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। গণতন্ত্রের উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন ইস্যুতে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সমাজের বিভিন্ন খাতের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি বাংলাদেশের জন্য উপযুক্ত নয় বলে মনে করেন আলোচকরা। বাংলাদেশের জন্য এই মুহূর্তে পিয়ার কোনো সমাধান নয়। যে নির্বাচন ব্যবস্থায় আমরা অভ্যস্ত সেভাবেই নির্বাচনটা করতে হবে, অন্যথায় এখানে একটা ঝুলন্ত পার্লামেন্ট হবে এবং কোয়ালিশন গভর্নমেন্ট করতে হবে এবং বারবার সরকার পরিবর্তন হবে। সেই সুযোগে ভারতীয় আধিপত্যবাদ আমাদের যেইটুকু সার্বভৌমত্ব আছে সেইটাও কেড়ে নিয়ে যাবে। সংখ্যানুপাতিক নির্বাচন এই ব্যাপারে আসলে কথা বলার বা কোনো রিসার্চের প্রশ্নই উঠে না, অন্ততপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের। এই কারণে উঠে না কারণ এটার আন্ডারলাইং একটা ইল মোট আছে এবং সেই মোটিভটা হলো এই সরকারের মেয়াদকে বাড়ানো। পিয়ার সিস্টেম একটা নৈর্ব্যক্তিক একটি ভোটিং প্রক্রিয়া। রাজনৈতিক দলকে ভোট দেবে, এটা সত্য, দলকে দেবে, কিন্তু পাশাপাশি তারা কিন্তু জানতে চায় যে আমার নির্বাচনী এলাকায় কাকে আমি দায়ী করব। বাংলাদেশের মানুষ কিন্তু আজকে আমাকে ভোট দেবে, কাল কিন্তু আমাকে দায়ী করবে। আমি যদি তার সঠিক যে এক্সপেকটেশন, তার যে প্রত্যাশা, সেটা যদি আমি পূরণ না করি তখন আমাকে দায়ী করবে ব্যক্তি হিসেবে। এবং এইটা কিন্তু আমরা এভাবেই আমরা রাজনীতি করে এসেছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা ছিল তা ধীরে ধীরে হতাশায় রূপ নিচ্ছে বলে মনে করেন বক্তারা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন ও তাদের কার্যক্রম নিয়ে পরিষ্কার বক্তব্য দেয়া। যে কোনো অন্তর্বর্তীকালীন সরকার, যে কোনো তত্ত্বাবধায়ক সরকার সর্বদা তার নিষ্ক্রমণ পদ্ধতি সম্বন্ধে চিন্তা করা উচিত। এই সরকারকেও সেটা করার সময় এসে গেছে। এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে এবং একই রকমভাবে ওনার এই মুহূর্তে উনি আর যেটুকু সময় আছে এর ভিতর দিয়ে কি অর্জন করে বের হয়ে যেতে চান সেইটা ওনাদের এখন বলার সময় এসেছে। আগে সরকার ওয়াজ নট ইলেক্টেড, সবচেয়ে ক্ষতি করে গেছে আমাদের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে যে আপনারা ইকোনমিতে মাফিয়া গ্রুপ উত্থান দেখতেছেন, ওটা তো হচ্ছে ওই যে সৌরতন্ত্রের একটা বাই প্রোডাক্ট, ফ্যাসিস্ট সিস্টেমের বাই প্রোডাক্ট। ইলেকটেড গভর্নমেন্ট যদি হয় ডেমোক্রেটিক, এগুলো দরকার হবে না, কোনো গ্রুপকে তোয়াজ করা দরকার হবে না। কেউ কেউ বলেন যে আইন শৃঙ্খলার এই অবস্থায় কিভাবে নির্বাচন হবে, আরো সময় চাই। আমার কাছে মনে হয় দিনে দিনে যেভাবে ডেটারিয়েট করছে সিচুয়েশন, আপনি সামনে অবস্থা আরো খারাপ হবে। যে সরকার 11 মাসে বা 12 মাসে পারে নাই, সেই সরকার আগামী আরো ওনার যে সর্বোচ্চ সীমা যে জুন মাসে মধ্যে হয়ে যাবে, আমি সেটা কোনোভাবেই মনে করি না। বরং আমরা ফেব্রুয়ারি না, আমরা আবার ডিসেম্বরে নির্বাচনের জন্য দাবি জানাবো কিনা সেটা ভাবা উচিত। গণ অভ্যুত্থান পরবর্তী সরকার জনগণের চাওয়া পূরণে ব্যর্থ হলে তা গণতন্ত্রের জন্য হুমকি বলেও মনে করেন আলোচকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিজেদের স্বার্থে, নিজেদের অর্থনীতির স্বার্থে এলডিসি থেকে উত্তরণে কাজ করে যেতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যেসব নীতিমালা আইন কোনো কাজে আসছে না সেগুলো পরিবর্তন করে সামনের দিকে এগিয়ে যেতে পথ বের করতে হবে। রাজধানীর তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এলডিসি থেকে উত্তরণ নিয়ে বৈঠকে 16টি সিদ্ধান্তের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে এনবিআরের 4টি, শিল্প মন্ত্রণালয়ের 3টি, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের 2টি, বাণিজ্য মন্ত্রণালয়ের 3টি ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের 4টি সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করছে। এনবিআর ন্যাশনাল সিঙ্গেল উইন্ডোর পূর্ণ বাস্তবায়নে 19টি সংস্থাকে যুক্ত করা হয়েছে। পাশাপাশি ট্যারিফ পলিসি 2023-এর বাস্তবায়ন, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এনবিআর চেয়ারম্যান। সভায় প্রধান উপদেষ্টা বলেন, দেশের চামড়া শিল্পকে সঠিক মূল্যায়ন করা হয়নি। এই শিল্পের সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশও দেন তিনি।
5 আগস্টের মধ্যে যদি সরকার জুলাই ঘোষণাপত্র না দেয় তবে ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সঙ্গে নিয়ে এনসিপি জুলাই ঘোষণাপত্র দেবে, জানিয়েছেন দলের সদস্য সচিব আক্তার হোসেন। জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত সহ কয়েকটি দল। আর বিএনপি মনে করে সনদ বাস্তবায়নের উপযুক্ত জায়গা হচ্ছে সংসদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন 31 জুলাইয়ের মধ্যে গ্রহণযোগ্য একটি সনদ তৈরি করতে চায় কমিশন। রিপোর্ট করছেন ওবায়দুল্লাহ মামুন। বুধবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় পর্যায়ের 22তম দিনের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত 7টি বিষয়ে শেষ মুহূর্তে সংলাপ করে কমিশন। সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হলেও আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে ভিন্ন মত আছে দলগুলোর মধ্যে এবং সেখানে একটা ভারসাম্যমূলক জায়গা তৈরি হয়ে যায়। সবার বিরতিতে এনসিপির পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেন আক্তার হোসেন। জানান এ বিষয়ে এক বিন্দু ছাড় দেবে না তারা। সরকার যদি জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করেন তাহলে আমরা এনসিপির পক্ষ থেকে সকল শরিকদেরকে সাথে নিয়ে, ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষকে সাথে নিয়ে আমরা জুলাই ঘোষণাপত্র জারি করব। জুলাই ঘোষণাপত্র জুলাই মাসের মধ্যে সরকারকে প্রদান করতে হবে, এটা আমাদের জোর দাবি। সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। এদিকে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার উপায় আছে বলে মন্তব্য করেন আইনজীবী শিশির মোহাম্মদ মনির। বলেন, জনগণের অভিপ্রায় হচ্ছে সর্বোচ্চ আইন। জনগণের ইচ্ছার অভিপ্রায় যখন 5 আগস্ট ঘটেছে, এর মাধ্যমেই আগের সরকারের পরিবর্তন হয়েছে। কোনো 106 অনুচ্ছেদের আলোকে আগের সরকার পরিবর্তন হয় নাই। সুপ্রিম কোর্টের কোনো অপিনিয়নের ভিত্তিতে সরকার পরিবর্তন হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে অভিপ্রায়ের ভিত্তিতে। এই অভিপ্রায়টাই হলো সুপ্রিম ল। অ্যাগ্রিড রিফর্ম যেগুলো হয়েছে পলিসি, এগুলোকে আইনি ভিত্তি দিতে হবে। কেউ কেউ বলছেন যে এটা এখন দরকার নয়, আগামী পার্লামেন্টে যারা জিতবে তারা গিয়ে এটা করবে। এটা একেবারে একটা অবাস্তব এবং অসামঞ্জস্য বক্তব্য, কারণ আপনি আগামী পার্লামেন্টে যাবেন, তাহলে এই পার্লামেন্ট ইলেকশন কীভাবে হবে? জাতীয় সনদ জনগণের সঙ্গে এক ধরনের চুক্তি উল্লেখ করে বিএনপি বলছে এটি বাস্তবায়নের একমাত্র জায়গা হচ্ছে জাতীয় সংসদ। জাতির যে প্রত্যাশা, শহীদের যে অঙ্গীকার, রাজনৈতিক দলসমূহের যে অঙ্গীকার এবং এই যে গণমানুষের যে অভিপ্রায়, এগুলোকে আমার মনে হয় মূল্যায়ন না করে কোনো রাজনৈতিক দল ভবিষ্যতে রাজনীতি করবে, সেটা একটা আমার মনে হয় যে একটা অলীক চিন্তা ভাবনা। সূচনা বক্তব্যে বৃহস্পতিবার মধ্যে সবার কাছে গ্রহণযোগ্য সনদ তৈরি করার প্রত্যাশা কমিশনের। সকল দলই এই ব্যাপারে ঐকমত্য পৌঁছেছিলেন যে নাগরিকের মৌলিক অধিকারগুলো সম্প্রসারিত করতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে 1 বছর পর আবারও মাঠে নেমেছেন তারা। বলেন, সংগঠিত হয়ে আবারও জনগণের দাবি আদায় করা হবে। বিকেলে নরসিংদী পৌরসভার সামনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আয়োজিত দেশ গড়তে জুলাই পদযাত্রায় একথা বলেন তিনি। এসবে অভিযোগ করেন 1 বছরের নানা ষড়যন্ত্র হয়েছে, দলকে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কাজও এগিয়ে নিতে দেয়া হয়নি। এ সময় তার সাথে ছিলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। বক্তব্য রাখেন মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা ও সংগঠক অ্যাডভোকেট শিরিন আক্তার শেলি সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। আমরা দেখেছি 1 বছরে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাধাগ্রস্ত করা হয়েছে, সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে দেওয়া হয়নি, নতুন সংবিধানকে প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে সরে আসি নাই।
5 আগস্টকে ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিশেষ প্রয়োজনে রাজধানীতে 11 দিন অভিযান পরিচালনা করছে বলেও জানিয়েছেন তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা পুরো বাংলাদেশের না, এটা ডিএমপির একটা অভিযান হচ্ছে। এটা ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা ডিটেল জানতে পারবেন। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশন জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটা ওখানে দরকার হয়েছে দেখে ধরছে, তাড়াতাড়ি হয়েছে। সকালে মালয়েশিয়ার একটা টিম আসছিল না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই, সব কিছু আল্লাহ দিলে ভালোভাবে। গুলশানে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে 2,25 লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। চেক কার নামে তদন্তের স্বার্থে তা প্রকাশ করেনি ডিএমপি। এসএম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর গুলশানে চাঁদাবাজি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে সাবেক সমন্বয়ক সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। গ্রেপ্তারের পর আসামিরা রিমান্ডে দিচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। তাদের দেওয়া তথ্যে উদ্ধার হয়েছে 2,25 লাখ টাকার চেক। সমসাময়িক বিষয় নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, চাঁদাবাজির ঘটনাটি তদন্ত করা হচ্ছে। নেপথ্যে কোনো গডফাদার রয়েছে কিনা তাও খোঁজা হচ্ছে। রাজধানীর গুলশানের সাবেক সংসদ সদস্যের বাসায় গিয়ে 50 লাখ টাকা চাঁদা দাবি মামলার একটা ঘটনায় 5 জন রিমান্ডে রয়েছে। তাদের একজনের বাসা থেকে 2,25 লাখ টাকার একটা চেক উদ্ধার করা হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে পৃথক একটি মামলা কলাবাগান থানায় প্রক্রিয়াধীন রয়েছে। কোনো দলীয় পরিচয় কারো কাছে মুখ্য বিষয়টা, আমরা যে সম্ভাব্য কারণগুলো এবং এখানে যারা জড়িত ছিল তারা ব্যতীত আর অন্য কেউ আছে কিনা সেটাও আমরা তদন্ত করে দেখছি। আশা করি তদন্ত শেষে এগুলো বিস্তারিত জানা সম্ভব হবে। গেল 24 ঘন্টায় ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজি সহ বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়েছে 186 জন। আর রাজধানী ঢাকায় প্রতি মাসে গড়ে খুন হচ্ছে 20 জন। তারপরও পুলিশের দাবি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মোহাম্মদপুর এলাকায় কবজি কাটানোর নামে একটা গ্রুপ রয়েছে, তারা বিভিন্ন অপরাধের সাথে সরাসরি জড়িত এবং এই অপরাধের যারা সদস্য তারা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে আরম্ভ করে নানা সময় বিভিন্ন অপরাধ কার্যক্রমের সাথে জড়িত। সেই কবজি কাটানোর গ্রুপের 2 জন সদস্যকে তারা গ্রেফতার করেছে তেজগাঁ গোয়েন্দা বিভাগের একটা টিম। ঢাকা মহানগরের 50টা থানায় 33টি ডাকাতি, 248টি ছিনতাই, 121টি খুন এবং 1068টি চুরির মামলা রেকর্ড করা হয়। পুলিশ কিন্তু যথেষ্ট সক্রিয় রয়েছে মাঠে এবং ঢাকা মহানগর পুলিশ যথাযথভাবে কাজ করছে দেখে কিন্তু অপরাধের মাত্রাটা অনেকটাই স্থিতিশীল রয়েছে। এদিকে পুরান ঢাকায় সোহাগ হত্যা মামলায় আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। কোনো অরাজক পরিস্থিতি মোকাবেলা করার জন্য ডিএমপি তার পূর্ণাঙ্গ সক্ষমতা নিয়ে কাজ করছে। এসএম ফয়েজ, বাংলা ভিশন। বিচার বিভাগে রাজনৈতিক সরকারের খানিকটা প্রভাব অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশ 2025-এর খসড়ার ওপর মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। উপদেষ্টা জানান, নির্দলীয় সরকার আইন করলেও পরে রাজনৈতিক সরকার তা বাতিল করে দেয়, তাই আইন চূড়ান্তের পূর্বে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, বিচার ব্যবস্থা যাতে ভেঙে না পড়ে এই কারণে এই অধ্যাদেশ করা হচ্ছে। এবারের এই রাষ্ট্র মেরামতের সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, আগামী কয়েক দশকে এই সুযোগ আর আসবে না বলে মন্তব্য করেছেন তিনি। 2018 সালের নির্বাচনের রাতেই 50% ব্যালট বাক্স ভরে রাখতে শেখ হাসিনাকে আইডিয়া দিয়েছিলেন তৎকালীন আইজিপি জাভেদ পাটোয়ারি। সরকারের পক্ষ থেকে দেয়া হতো মাঠ পর্যায়ে নির্দেশনা। আন্তর্জাতিক কপোরা ট্রাইব্যুনালের এক মামলায় চলতি বছরের 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের দেয়া 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। তিনি আরও জানান, গুম, নির্যাতন ও ক্রস ফায়ারের সিরিয়াস নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক সিদ্দিকী।
এসব কার্যক্রমের অনেক কিছুই পুলিশের সর্বোচ্চ পদে থেকেও তার অজানাই থাকত। তিনি বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করে রাখার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা জেনারেল তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশের আইজি হওয়া সত্ত্বেও তাকে সবকিছু অবহিত করা হতো না। বেআইনি রায় প্রদান সহ জাল জালিয়াতির অভিযোগে রাজধানী শাহবাগ থানায় দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে এই মামলায় খায়রুল হকের 10 দিন রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানিতে তার পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। গত 24 জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইম আহাদ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বেআইনি রায় প্রদান এবং জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের একটি মামলাতে খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দেশের 19তম প্রধান বিচারপতি হিসেবে 2010 সালের 27 সেপ্টেম্বর নিয়োগ পান খায়রুল হক। একই বছরের 30 সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়। পরের বছরের 17 মে তিনি অবসরে যান। পুঁজিবাজারে অনিয়ম এবং সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে প্রতারণার দায়ে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে 100 কোটি টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসএসএ। একই সাথে আজীবনের জন্য তাকে পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা বিএসএসএর কমিশন সভায় আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান সালমান এফ রহমানকে 100 কোটি এবং তার ছেলে ভাইস চেয়ারম্যান শায়ান ফজলুর রহমানকে 50 কোটি টাকা জরিমানা করা হয়। অনুসন্ধান ও তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে বিএসএসির সাবেক চেয়ারম্যান শিবলি রুবায়তুল ইসলামকেও পুঁজিবাজারে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে বিএসএসি জানায়, 2021 সালে অনুমোদিত 500 কোটি টাকার সুকুকের মধ্যে বেক্সিমকো গ্রুপ শর্ত লঙ্ঘন করে 325 কোটি টাকা সংগ্রহ করে। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয়। অনিয়মের অভিযোগে বেক্সিমকোর পরিচালক নাসিমা রহমান, ডক্টর শামসুন আহমেদ এবং এএম আহসানুল্লাহকে 5 বছরের জন্য পুঁজিবাজারে অবাঞ্ছিত ঘোষণা করে বিএসএসি। 2024-এর 30 জুলাই এদিন কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করেছিল ফ্যাসিস্ট সরকার। লোক দেখানো এই কর্মসূচি প্রত্যাখ্যান করেছিল সাধারণ মানুষ। গণহত্যার প্রতিবাদে এদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছিলেন তারা। শোকের বদলে বিপ্লবের লাল রঙে ফেসবুকের প্রোফাইল রাঙিয়েছিলেন অনেকে। ঘটনাবহুল সেই দিনের বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। রক্তাক্ত জুলাইয়ের প্রতিটি দিনই ছিল আধার পেরিয়ে আলোর দিকে অতি আকাঙ্ক্ষিত যাত্রার এক একটি মাইল ফলক। 16 জুলাই থেকে রাজপথে রক্ত ঝরেছে অনেক, তবুও তারুণ্যের চোখে প্রাণের বিনিময়ে ফেসিবাদের অবসান আর বৈষম্যহীন রাষ্ট্র গঠনের অদম্য চাওয়া ছড়িয়ে পড়েছে গোটা জাতির মননে। এদিন রাষ্ট্রীয় শোক পালন করেছিল আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেয়া আওয়ামী সরকার। আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন শেখ হাসিনা। প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহায়তা নেওয়ারও ঘোষণা দিয়েছিলেন। তবে ফ্যাসিস্টদের এই লোক দেখানো কর্মসূচি প্রত্যাখ্যান করেছিলেন আন্দোলনকারীরা। ঢাকা সহ সারা দেশে চোখে মুখে লাল কাপড় বেঁধে হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে নানা কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। সরকারি শোক প্রত্যাখ্যান করে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল লাল রঙে রাঙিয়েছিলেন বিক্ষুব্ধ নাগরিকরা। 6 সমন্বয়কের মুক্তি এবং আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করলেও সেদিন গণহত্যা বন্ধে সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেনি উচ্চ আদালত। বলেছি যেভাবে পারে যে পারে যেন এই গুলিটা থামানোর চেষ্টা করা হয়। আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি। অন্যদিকে 6 সমন্বয়ক সহ ডিবির হাতে আটক সকল শিক্ষার্থীকে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এভাবে আমাদের সন্তানদের হত্যা করা, গ্রেফতার করা, নির্যাতন করা, এটা আমরা সহ্য করব না। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য প্রমাণের খবরে উদ্বেগ জানায় জাতিসংঘ। দেখামাত্র গুলির নির্দেশনা দেয়া এবং আইন বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ইইউর তখনকার পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বরেল।
সংবাদ সম্মেলনে গণগ্রেপ্তারের অভিযোগ অস্বীকার করেছিলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জানিয়েছিলেন পরদিন থেকে কারফিউ শিথিল করা হবে। ওবায়দুল কাদেরের বক্তব্যে ছিল আন্দোলনকারীদের দমনের প্রচ্ছন্ন হুমকি। অন্যদিকে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়ে রাজনৈতিক সমাধানের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দায় স্বীকার করে তাদের চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেশি আপনার এই সমস্যার সমাধান করবে। আইন প্রয়োগকারী সংস্থা ভিডিও ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করছে। আন্দোলন থেকে মানুষের দৃষ্টি সরাতে জামায়াতকে নিষিদ্ধের প্রক্রিয়া নিয়ে এদিন ব্যস্ত ছিল ফ্যাসিস্ট সরকারের উচ্চপদস্থরা। 14 দল সহ সবাই রাজনৈতিক একটা সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এখনও রাতে মেঘের শব্দ শুনলে ভয়ে কেঁপে উঠছে মাইলস্টোনের শিক্ষার্থীরা। অনেকেই ফিরতে চায় না এই ক্যাম্পাসে। তাদের কাউন্সেলিং করছে স্কুল এবং বাংলাদেশ বিমান বাহিনী। এদিকে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে নিজের জীবন বিসর্জন দেওয়া শিক্ষিকা মাহরিন চৌধুরীর পরিবারকে সমবেদনা জানাতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। রিপোর্ট করছেন ফারুক বাবু। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের 10 দিন পরেও ভয়াবহ ট্র্যাজেডিতে এখনও আতঙ্কিত মানুষ। ট্রমা কাটাতে শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং দিচ্ছে স্কুল ও বিমান বাহিনী। যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, যে কাউন্সেলিংয়ের এরপর বিমান বাহিনী থেকে নেওয়া হচ্ছে, তো ওগুলো মনে করি এটা আমাদের জন্য খুবই দরকার। আমাদের রবিবার অনেক দিন পর আমাদের স্কুল খুলবে। আমাদের সকল ভাই বোনের জন্য, আমাদের ছোট ভাই বোনদের জন্য একটা দোয়া মাহফিলের ব্যবস্থা করা হয়েছে, যেখানে আমাদের মাইলস্টোনের সকল স্টুডেন্ট থাকবে। অনেক প্লেন আসা যাওয়া করে, যখন প্লেনের আওয়াজটা আসলে ঘুমের মধ্যে আসলে ভয় লাগে, মনে হয় কিছু একটা হয়ে গেছে। অনেক অভিভাবকরা বলছেন মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছে তাদের সন্তানেরা আর আসতেই চাচ্ছেন না এই প্রতিষ্ঠানে। মানসিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন অনেকে। যদি মানসিকতায় ওরকম ভাবে ঠিক করতে পারি নাই, তাও আর কি শ্রেণী কার্যক্রম চালায় যেতে হবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় অনেক শিক্ষার্থীর জীবন বাঁচিয়ে নিজের চিরবিদায় নেয়া সাহসী শিক্ষিকা মাহরিন চৌধুরীর উত্তরায় বাসায় বুধবার দুপুরে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বলেন, এমন গুণাবলী সম্পন্ন মানুষ থাকলে দেশে জাতিগত বিদ্বেষ থাকতো না, সমাজ থেকে অনেক অসঙ্গতি উঠে যেত। মেহরুন চৌধুরীর মতো এই দৃষ্টান্ত এবং এই গুণাবলী সম্পন্ন শিক্ষকের আরও যদি প্রসার ঘটতো, তাহলে এই হানাহানি হতো না। কদিন আগেই একটি হিন্দু গ্রামে ভাঙচুর হয়েছে, সেখানে লুটপাট হয়েছে। তো এগুলো কেন হবে? এক সমাজে আমরা বাস করি, এটা তো হওয়া উচিত নয়। কিন্তু আমরা সমাজে যদি এই ধরনের শিক্ষক যারা রয়েছে এবং তাদের এই যে অবদান, এগুলো আমরা কখনোই খেয়াল করিনি, এগুলো আমরা কখনোই জানতে পারিনি। আর এই সমস্ত মানুষরা নিজেদের কর্মকাণ্ডকে কখনো প্রচার দেন না, তারা আত্মপ্রচার বিমুখ, নীরবে নিভৃতে তার উপর যে অর্পিত দায়িত্ব সেটা পালন করে গেছেন। এ সময় পরিবারের পক্ষ থেকে মাহরিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয় এবং তার জন্য যদি পুরা জাতি দোয়া করে, এইটাই চাই, আর বেশি কিছু না। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ পন্থীদের সাথে ধর্ম ও স্বরাষ্ট্র উপদেষ্টার বৈঠক হয়েছে। সমস্যা চিহ্নিত করে সমাধানের জন্য 7 সদস্যের কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে তিনি এই তথ্য জানান। আজকে আমরা একটা বৈঠক করেছি, 2 গ্রুপের শীর্ষস্থানীয় মুরব্বীরা উপস্থিত ছিলেন এবং ধর্ম মন্ত্রণালয় থেকে আমি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। কিছু সমস্যা তো 2 গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আজকের এই বৈঠক হয়েছে। আমরা আগামী দিনে আরও তাদের সাথে বৈঠক করব, একটু কাছাকাছি নিয়ে আসা। এবং আপনারা জানেন গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়।
কোনো দরপত্র আহ্বান ছাড়াই চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং টার্মিনাল বিদেশিদের কাছে হস্তান্তর প্রক্রিয়া কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বাংলাদেশ যুব অর্থনীতিবিদ ফোরামের পক্ষে করা একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি শেখ তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটকারীর আইনজীবীরা জানান, পিপিপি আইন লঙ্ঘন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এনসিটি পরিচালনায় চুক্তির যে প্রক্রিয়ায় যেতে চলেছে তা আইন বহির্ভূত। আওয়ামী ফ্যাসিস্ট শাসন আমলে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অন্তর্বর্তী সরকারের উচিত ছিল এ ধরনের সিদ্ধান্ত বাতিল করা, কিন্তু তা না করে রাজনৈতিক দল এবং নাগরিকদের উদ্বেগ উপেক্ষা করে এই সরকারও একই পদ্ধতিতে এই বন্দর লিজ দিতে চাইছে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী। যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে বিমানের জন্য 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো কাজ হয়েছে, এমন মন্তব্য করেছেন এভিয়েশন বিশেষজ্ঞরা। চাহিদা অনুযায়ী ফ্লিট প্ল্যানিং না করে অদ্ভুত কেনাকাটা জোর করে চাপিয়ে দেওয়া হলে এয়ারলাইন্সটির দায় দেনা বাড়বে, এমন ধারণা তাদের। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2023 সালের শেষ দিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানের জন্য ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে 10টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ সরকার। সেই সিদ্ধান্তে নাখোশ বোয়িংয়ের কর্মকর্তারা স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশে এসে এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার দুর্বলতা তুলে ধরার পাশাপাশি নিজেদের উপস্থাপন করেন বিশ্বসেরা হিসেবে। এরপর বেশ কিছুদিন ধরেই ঝুলেছিল বিমানের বহর বাড়ানোর সরকারি সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার গঠনের প্রায় বছরখানেক পর গেল রবিবার বোয়িং থেকে 25টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত জানান বাণিজ্য সচিব। আমরা 25টি বোয়িংয়ের জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। তবে বিমানের জন্য উড়োজাহাজ কেনা হলেও বিষয়টি জানেন না এয়ারলাইন্সটির নির্বাহীরা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতেও রাজি হননি কেউ। বিশেষজ্ঞরা বলছেন, এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে পরিকল্পনার পাশাপাশি যথাযথ প্রক্রিয়া মানা উচিত ছিল। এটা একটু ওই ঘোড়ার আগে গাড়ি জুড়ে দেওয়ার মতো অবস্থা হয়েছে। বিমানের এয়ারক্রাফট লাগবে, এবারে কোনো সন্দেহ নাই, কিন্তু ফ্লিট বাড়ানোটা একটা প্রসিডিউরাল পদ্ধতিতে করতে হবে। এটা সরকার যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে তাহলে কিন্তু এটা করা মুশকিল হবে। প্রত্যেকটা এয়ারলাইনের একটা ফ্লিট প্ল্যানিং কমিটি থাকে, তারা কতটা এয়ারক্রাফট লাগবে, এটার রিটার্ন অন ইনভেস্টমেন্ট কী হবে, এগুলো সমস্ত কিছু কিন্তু একটা ইলাবোরেট করতে হয়, এটার একটা অ্যানালাইসিস করতে হয়। করে তারা ফ্লিট প্ল্যানিং কমিটি তারা বিমান বোর্ডকে জানাবে যে আমাদের এই পরিস্থিতিতে আমাদের এই প্যাসেঞ্জার গ্রোথ আছে আগামী 10 বছরে বা 5 বছরে, আমাদের আগামী 5 বছরের জন্য এই প্লেন দরকার। ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ বোয়িংয়ের জন্য আশীর্বাদ হয়েছে এমন মন্তব্য করে বিশ্লেষকরা বলছেন, মার্কিন শুল্ক নীতির চাপেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকার হয়তো বিশেষ এজেন্ডার কারণে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, বা না নিয়ে উপায় ছিল না। এখন একটা স্ট্রিক্ট টাইম ফ্রেম রয়েছে, 30 জুলাইয়ের মধ্যে এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই জন্য সরকার হয়তো একটা তারা লেটার অফ ইন্টেন্ট হয়তো দিয়েছে। বিমানকে এখানে অবশ্যই লুপে রাখতে হবে, তাছাড়া যার জন্য আমি কিনছি তারা যদি না জানে তাহলে তো হবে না। তারপরে সবচেয়ে বড় কথা কি, যে খালি এয়ারক্রাফট কিনলে হবে না, তো আমাদের নিজেদের কর্মদক্ষতা বাড়াতে হবে। লাল সবুজ পতাকাবাহী বিমানের বহরে এ পর্যন্ত যুক্ত হওয়া 21টি উড়োজাহাজের মধ্যে 16টি বোয়িং কোম্পানির, বাকি 5টি ইউরোপের নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। আরো কিছু খবর নিয়ে এখন থাকছে ডেস্ক রিপোর্ট। বিভাজনের রাস্তা পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর এম জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা এবং প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মামুন আহমেদ।
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা শ্রমিক দলের কর্মী সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। এ সময় তিনি বিএনপিকে নিয়ে এনসিপির নেতাদের দেয়া বক্তব্যের ও বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। ধোবাউড়া দাখিল মাদ্রাসা মাঠে এতে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাইদ। এর আগে দুপুরে তিনি ধোবাউড়া জেলা পরিষদ ডাকবাংলো হল রুমে ধোবাউড়া উপজেলার ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং উপজেলার তৃণমূলের সমস্যার কথা শোনেন। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানায় প্রথম ও সর্ববৃহৎ ওয়াটার রিউজ অ্যান্ড ইমপ্রুভড ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ডেমনস্ট্রেশন সাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। যৌথভাবে এর আয়োজন করে প্রাইমার্ক, ফকির নিটওয়্যার লিমিটেড এবং বিশ্বব্যাংকের 2030 ওয়াটার রিসোর্সেস গ্রুপ। নারায়ণগঞ্জে ফকির নিটওয়ার লিমিটেডের কারখানার সামনে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রবিউল আলম। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক লুৎফুল আহমেদ এবং ওয়াটার রিসোর্সেস প্ল্যানিং অর্গানাইজেশনের পরিচালক ডক্টর মোহাম্মদ লুৎফুর রহমান। এ সময় বক্তারা বলেন, নতুন এই প্রকল্পটি দৃষ্টান্তমূলক টেকসই মডেল হিসেবে বিবেচিত হবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল ভূগর্ভস্থ স্বচ্ছ পানির ব্যবহার 30% কমিয়ে আনা। কেবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের দ্বিবার্ষিক নির্বাচন 2025-27 নবনির্বাচিত 33 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং কোয়াব নির্বাচন বোর্ড কোয়াব পরিচালনার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তর উপলক্ষে প্রেস ব্রিফিং হয়েছে রাজধানীর পুরানা পল্টনে প্রতিষ্ঠানের কার্যালয়ে। এ সময় জানানো হয়, দ্বিবার্ষিক নির্বাচনে ABM সাইফুল হোসেন সোহেল সভাপতি ও রাশেদুর রহমান মালিক সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে অভিযোগ তারেক রহমানের। বললেন, সরকারের ভুল সিদ্ধান্তে মাথাচাড়া দিতে পারে ফ্যাসিবাদ ও উগ্রবাদ। এক্সিট প্ল্যান নিয়ে ভাবার সময় এসেছে অন্তর্বর্তী সরকারের। মন্তব্য ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। নির্বাচন ফেব্রুয়ারি পর নেওয়া উচিত হবে না বলেছেন বিশিষ্টজনেরা। জুলাই সনদের ব্যাপারে ছাড় নয়, জানিয়ে দিল এনসিপি। সনদ কার্যকরের উপযুক্ত স্থান সংসদ মনে করে বিএনপি। দলগুলোকে সনদের গ্রহণযোগ্য খসড়া দেওয়া হবে কাল। রাজধানীতে 11 দিন অভিযান পরিচালনা করছে ডিএমপি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক সমন্বয়ক রিয়াদের বাসা থেকে সোয়া 2 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। জাল জালিয়াতির মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের 7 দিনের রিমান্ড। পুঁজিবাজারে অনিয়মের জন্য সালমান এফ রহমানের 100 কোটি টাকা জরিমানা বিএসএসি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।